আমরা যদি মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের কথা বলি, অর্থাৎ পরিবেশের ভাবনা, মাধ্যমিকে কী ধরনের প্রশ্ন আসে তার একটা যদি আমরা খসড়া তৈরি করি, কেমন ধরনের প্রশ্ন হবে, তো এটা কিন্তু কয়েকটা প্রশ্ন আলোচনা করলে, কয়েকটা প্রশ্নকে আমরা যদি দেখে যাই, তাহলে কিন্তু মোটামুটিভাবে 90% পর্যন্ত তুমি মাধ্যমিকে গেস করতে পারবে যে না কী ধরনের প্রশ্ন আসবে। তো কিছু প্রশ্ন রয়েছে যেগুলো ভালো করে পড়ে গেলেই সেগুলোই বারবার দেখা যায় রিপিট হয়। হ্যাঁ, এবার খুবই ভালো রেজাল্ট করতে গেলে তো ধরো কিছু প্রশ্ন বেশি পড়তে হবেই, সেটা আলাদা কথা। তো আমরা এখানে একটা খসড়া তৈরি করতে চাইছি যেগুলো তোমাকে জানতেই হবে চ্যাপ্টার সম্পর্কে, যেগুলো না জানলেই নয়। তো সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। তো প্রথমে এমসিকিউ পার্টটা নিয়ে আলোচনা করছি। পরিবেশের ভাবনাতে তোমার 3টে পার্ট আছে। প্রথমে বায়ুমণ্ডলগুলো নিয়ে আছে, বায়ুমণ্ডলের কিছু কিছু ধারণা, তার ভৌত রাসায়নিক ধর্ম, এটা ওটা নিয়ে ধারণা রয়েছে। তারপরে পরে রয়েছে ওজোন স্তর, বা ওই বায়ুমণ্ডলেরই কিছু ঘটনা রয়েছে যেগুলো নিয়ে ওজোন স্তর ধ্বংস সৃষ্টি, এটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি কম, এটা নিয়ে রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং রয়েছে। আর শেষে খুব গুরুত্বপূর্ণ অংশ যেখানে রয়েছে তোমার শক্তি উৎস, সেগুলো নিয়েও তোমার কিছু বেসিক ধারণা ক্লিয়ার রাখতে হবে। তো আমরা সময় নষ্ট না করে কিছু আলোচনা করে ফেলি। হ্যাঁ, যেমন ধরো এখানে কিছু এমসিকিউ আমি আলোচনা করে দিচ্ছি, যেগুলো এখানে উত্তর করে দেওয়া আছে। তুমি এগুলো যদি করে নাও তাহলে তোমার যে কোনো ধরনের যে প্রশ্ন বিচিত্রা বা তোমার টেস্ট পেপার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি দেখবে অনেকটাই সলভ হয়ে যাবে, এগুলোই রিপিট হচ্ছে। তো দেখো এখানে যে কটা এমসিকিউ আছে, স্ট্যান্ডার্ড এমসিকিউ আছে। যেমন ধরো প্রথমে আছে কোন স্তরটি শান্তমণ্ডল বলা হয়। এগুলো অনেক প্রশ্নই তোমরা নিজেরাই পারবে। তো শান্তমণ্ডল আমরা জানি দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার, তাই না? প্রথমে কি ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে তোমার মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার পরপর থাকে, তাই তো? এগুলো আমার জানা আছে, টেক্সট বুক থেকে আমরা পড়েছি। তো আমরা যদি টেক্সট বুকেও দেখি যে শান্তমণ্ডল মানে দ্বিতীয় স্তরটিকে বলা হয়। তো কেন শান্তমণ্ডল বলা হয়, এটা অপশান বি হবে। হ্যাঁ, এটা উত্তর করে দেওয়া আছে। তো শান্তমণ্ডল বলা হয় কারণ এখানে তোমার ঝড় ঝঞ্ঝা বা যে জলচক্রের ব্যাপারটা এখানে থাকে না। তারপরে চলে যাই, যেগুলো বলছি সেগুলোই করবে, সবগুলো করলে ভালো, কিন্তু যেগুলো বলছি সেগুলো গুরুত্বপূর্ণ। যেমন ধরো এখানে আছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি, সব থেকে ঠান্ডা স্তর কোনটি? তো এটা হচ্ছে মেসোস্ফিয়ার। তো ঠিক উত্তরটা হবে মেসোস্ফিয়ার, অপশান ডি। মেসোস্ফিয়ারের উষ্ণতা কমতে কমতে -90 পর্যন্ত চলে যায়, ঠিক আছে? মেসোপজে হয় এটা, ঠিক আছে? তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? অবভিয়াসলি প্রথম স্তরটি। আমরা যে স্তরে বসবাস করি সেখানে মণ্ডলের প্রায় 75% বায়ুমণ্ডল এখানেই থাকে। তারপর 5 প্রশ্ন কি বলা হচ্ছে, বায়ুমণ্ডলের কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে? উচ্চতা বৃদ্ধির সঙ্গে, হ্যাঁ, তোমাকে একটা জিনিস এখানে বলে দিই। যেমন ধরো এই তো পৃথিবী, এবার পৃথিবীর এটা ভূপৃষ্ঠ ধরো, প্রথম স্তরটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তো এখানে ট্রোপোস্ফিয়ার প্রথম স্তর 1 নম্বর লিখলাম, পরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার 2 নম্বর, তারপরে মেসোস্ফিয়ার 3 নম্বর, তারপরে থার্মোস্ফিয়ার 4 নম্বর, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার বা যা এই এক্সোস্ফিয়ার ম্যাগনেটো যা থাকলো সেটা থাকলো আছে। তো এখানে বললাম যে বায়ুমণ্ডলের বেশিরভাগ 75% প্রায় বায়ুমণ্ডল এখানে থাকে, যত গ্যাস বেশিরভাগটা এখানে থাকে। আর 2 নম্বরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা শান্তমণ্ডল বলছি। এবং এটা কি হয়, তুমি যত এখান থেকে ভূপৃষ্ঠ থেকে যত ওপরে উঠতে থাকবে তত কী হবে, তোমার টেম্পারেচার কমতে থাকে। মানে আমরা এখানে থাকি, তো আমাদের এখানে গড় তাপমাত্রা মোটামুটি 20 থেকে 25 ডিগ্রি হয়। তুমি যত উপরে উঠবে তত কী হবে, ঠান্ডা হবে। ঠান্ডা হতে হতে মানে সূর্যের তাপটা এখানে বায়ুমণ্ডলে পড়ে, তোমার ভূপৃষ্ঠে পড়ে, গরম থাকে। যত উপরে যাবে সেই টেম্পারেচারটা কমতে 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 যখন এইখানে আসবে, তাকে আমরা কি বলি, ট্রোপোপজ, অর্থাৎ এর পরের প্রথম, এটা হচ্ছে বাউন্ডারিটা, তাই না? স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ারের বাউন্ডারি হচ্ছে ট্রোপোপজ। তো এরপরে উষ্ণতা কিন্তু বাড়তে থাকে, এইখানে কী হয়, বাড়তে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়তে থাকে। এর পেছনে কারণ কিন্তু এখানে থাকা ওজোন গ্যাসের ব্যাপারে আমরা আলোচনা করব। ওজোন গ্যাস যখন
ইউভি রশ্মি শোষণ করে, তখন ওজোন গ্যাস ইউভি শোষণ করলে ভেঙে যায় অক্সিজেন আর জাইমান অক্সিজেনে, এবং তখন কিছু হিট উৎপন্ন করে, ঠিক আছে, এনার্জি, তাপ উৎপন্ন করে। এই হিট তাপের কারণে এই জায়গাগুলো কী হয়, ওপরের দিকটা বেশি গরম হয়, এই দিকটা মানে 2 নম্বর স্তরে ঠিক ওপরের দিকটা গরম থাকে আর নিচের দিকটা ঠান্ডা থাকে। তাহলে তুমি নিচ থেকে যখন ওপরে উঠবে, অর্থাৎ উচ্চতা বাড়ছে, কোথা থেকে উঠছে আমরা, নিচ থেকে ওপরে, তখন কি হবে, এদিক থেকে এদিকে গেলে এই দিকের উষ্ণতাটা বেশি, কারণ ইউভিটা এখানে এসে হিট করে ওপরের দিকে, এত দূর আসতেই পারে না, এখানে আসতেই পারে না, তার আগে ইউভি শোষণ হয়ে যায়। বোঝা গেল কথাটা? এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কিন্তু ঠান্ডা হয়, কিন্তু পরে যেটা থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার যাকে বলি, এখানে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে কিন্তু আবার উষ্ণতা বাড়ে। এর পেছনে কারণ কিন্তু কসমিক রে, ঠিক আছে, কসমিক রে। কসমিক রে হচ্ছে কসমিক রে, মহাজাগতিক রশ্মি। এই একই কারণ, কসমিক রেগুলো হচ্ছে বাইরে থেকে, নক্ষত্র থেকে আসা যে সমস্ত কণাগুলো রয়েছে, কখনো তোমার ইলেকট্রন প্রোটনও চলে আসে, হ্যাঁ, মিয়ন কণা আসে, এটা ওটা আছে, তো তারা যখন আসে তখন বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারের বাইরে প্রথমে আঘাত করবে, স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ, বাইরে থেকে তো আসছে ধরো, তো বাইরে আঘাত করবে, তো এখানে আঘাত করার ফলে এখানেও কিন্তু এখানকার গ্যাসগুলোকে আয়নিত করে এবং এখানেও কিন্তু হিট উৎপন্ন করে। এখানে তো আয়ন থাকে এবং মেনলি এই পার্টটাতে আঘাত করে, ফলে এই দিকের উষ্ণতাটা বেশি হয়। ফলে এইখান থেকে যখন এখানে যাবে তখন এই দিকের উষ্ণতা কী হবে, বেশি। তাহলে এখান থেকে যখন আমরা জার্নিটা এদিকে করব তখন কী হবে, এই দিকের উষ্ণতাটা বেশি হবে, ঠান্ডা, এদিকে ঠান্ডা আছে, ঠান্ডা থেকে গরম হবে। তাহলে এইটা আর এটাতে কী হবে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি হবে। এটা হলো একটা। এবার চলে যাই নেক্সট প্রশ্ন, 7টা। বায়ুমণ্ডলে যে গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি, অবভিয়াসলি নাইট্রোজেন 78%। বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়াগত প্রাকৃতিক গোলযোগ ঘটে, এটা অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার। আমাদের যে স্তর, আমরা যেখানে বসবাস করি, হ্যাঁ, ট্রোপোস্ফিয়ার, সেখানেই তোমার জলচক্র বা আবহাওয়ার যে সমস্যাগুলো রয়েছে, প্রাকৃতিক গোলযোগ, সেগুলো, এবং যে কারণে এটাকে ক্ষুদ্র মণ্ডল বলা হয়, ঠিক আছে, আমরা জানি ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুদ্র মণ্ডল। দেখো আমি পড়ার সঙ্গে সঙ্গে অনেক প্রশ্নের উত্তরও কিন্তু বলে ফেলছি এখানে, ঠিক আছে। ক্ষুদ্র মণ্ডল কেন বলা হয়, কারণ এখানেই তোমার আবহাওয়ার যে প্রাকৃতিক গোলযোগ সেটা লক্ষ্য করা যায় ট্রোপোস্ফিয়ারে। তো ট্রোপোস্ফিয়ার কোনটা, আমরা যেখানে বসবাস করি, আমরা যেখানে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো আছে সেগুলো, এবং এখানেই যেহেতু ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত হচ্ছে সেটাকে প্রাকৃতিক গোলযোগ বলছে, এটা এখানে দেখা যায়। তারপরে চলে যাও 10এর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল কত শতাংশ থাকে? প্রায় 75%, যেটা অলরেডি আমি বলেছি ওই পড়াতে গিয়ে, যে এটা হচ্ছে 12 কিলোমিটার উচ্চতা মানে হচ্ছে ট্রোপোস্ফিয়ারের যে এইটা, আমাদের মাটি থেকে ওপরের দিকে 12 কিলোমিটার উঠতে হবে, ঠিক আছে, এইটা যেটা এখানে বলছিলাম, এই যে এটা ট্রোপোস্ফিয়ার, এটা পৃথিবী, আর্থ, এখান থেকে এইটুকু হচ্ছে 12 কিলোমিটার, 12 কিলোমিটার। তো এইখানে তোমার যত রকমের 75% মতো গ্যাস থাকে, ঠিক আছে, এটা। এবার চলে যাও 12 নম্বর প্রশ্নে কি আছে, বায়ুমণ্ডলের ওজনের মধ্যে ট্রোপোস্ফিয়ারের অন্তর্গত অংশ হচ্ছে, এখানে 75 নয়, ওজনের একই কথা, একই প্রশ্ন হচ্ছে, রিপিট হচ্ছে, দেখতেই পাচ্ছ, ওজনের দিক থেকে কত হবে, হ্যাঁ, তো ওটা 75%ই হয়। তারপরে চলে এসো 15 নম্বর প্রশ্নে, বায়ুমণ্ডলে যে স্তরটিকে প্রাকৃতির সৌরপর্দা বলে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সৌরপর্দা কাকে বলা হয়? অবভিয়াসলি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের আর একটা নাম হচ্ছে ওজোন মণ্ডল, ঠিক আছে, দ্বিতীয় যে স্তরটা আছে, মানে ট্রোপোস্ফিয়ারের পরে যে স্তরটা, ঠিক আছে, এইটা ট্রোপোস্ফিয়ারের পরে যে স্তরটা আছে সেইটা, মানে এটা 2 নম্বর স্তর, সেটা কি, এখানে ওজোন গ্যাস থাকে, O3 থাকে, যে কারণে এটার নাম হচ্ছে ওজোনোস্ফিয়ার। এগুলো তোমরা অনেকেই জানো, হ্যাঁ, আর যারা জানো না এখনও তারাই কিন্তু এগুলো দেখে নাও। তাহলে বায়ুমণ্ডলের প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয়? ওজোনোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, একে স্ট্র্যাটোস্ফিয়ারও বলা হয়।
দ্বিতীয় স্তরটি। তো ওজোন গ্যাসের জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে বা শান্তমণ্ডলকে ওজোনোস্ফিয়ার বলা হয়। তো সৌরপর্দা কেন হচ্ছে, এটা আমি এখনই বলছিলাম না যে ইউভি রশ্মি শোষণ করে। ইউভি রশ্মি আমাদের জন্য ক্ষতিকারক, সূর্য থেকে আসে, তো ইউভি রশ্মিটাকে ওই ওজোন মণ্ডল কী করে, শোষণ করে নেয়। এখানে আসার আগেই তোমার কি করে, এই দেখো এই ইউভি রশ্মি আসছে, এই যে ইউভি রশ্মিটা এসে এই স্তরে কী হয়, শোষিত হয়ে যায়, ইউভি রশ্মিটা শোষিত হয়ে যায় এই ইউভিটা, যে কারণে কি হয় আমাদের মাটিতে কিন্তু ইউভি আসতে পারে না বা আসলেও খুবই কম পরিমাণে আসে। ফলে এই স্তরটাকে, হ্যাঁ, যেভাবে বৃষ্টিপাত যখন হয় তখন আমরা কি ছাতা ব্যবহার করি, ছাতা তো তাহলে একটা পর্দার মতো কাজ করছে, ঠিক আছে, বৃষ্টিপাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। তেমনি যেন সূর্যের ক্ষতিকারক রশ্মি ইউভিকে ঠেকানোর জন্য আমাদের প্রাকৃতিকভাবে একটা পর্দা আছে যাকে আমরা বলি ওজোনোস্ফিয়ার। এরপরে চলে যাই আমরা কোন স্তরে আয়ন থাকে। আয়ন দুটো স্তরে থাকে, এটা হচ্ছে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার, বলাই হয়েছে, অপশান সিতে আছে। মেসোস্ফিয়ারও কিন্তু আয়নিত অবস্থায় থাকে, থার্মোস্ফিয়ারে বেশি থাকে। মেসোস্ফিয়ার থাকে, থার্মোস্ফিয়ারের কজটা মেনলি থার্মোস্ফিয়ারের কারণে হচ্ছে, থার্মোস্ফিয়ারে ওই কসমিক রের কারণে হচ্ছে। তো কসমিক রে এসে কি করে, অণুগুলোকে ভেঙে দিয়ে আয়নে পরিণত করে, ঠিক আছে। তো মেসোস্ফিয়ারও থাকে আয়নিত অবস্থায়, থার্মোস্ফিয়ারও থাকে। তো সাধারণত মাধ্যমিকে থার্মোস্ফিয়ারের কথাটাকেই হাইলাইট করে। থার্মোস্ফিয়ারের যে কারণে অন্য একটা নামই হচ্ছে তোমার কি, আয়নোস্ফিয়ার। ওজোন মণ্ডলের ঊর্ধ্বসীমা কি বলে, ওজোন মণ্ডলের ঊর্ধ্ব স্ট্র্যাটোপজ, কারণ ওজোন মণ্ডল মানে স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন মণ্ডলের ঊর্ধ্বসীমাকে বলা হয় স্ট্র্যাটোপজ, ঠিক আছে। 2 নম্বর শেষ হলো আর 3 নম্বর শুরু হচ্ছে, এটা 1 শেষ হলো এখানে ট্রোপোপজ, আর 2 শেষ হলো এখানে, 2 থেকে 3-এ শুরু হচ্ছে, 2 আর 3-এর মাঝে যে স্তর তাকে বলা হয় স্ট্র্যাটোপজ। তো এটাকে ওজোন মণ্ডলও বলে, ওজোন মণ্ডলের শেষ সীমা হচ্ছে স্ট্র্যাটোপজ। তারপরে কি আছে, মেরু জ্যোতিষ্ক, অরোরা এটা আমরা সবাই জানি, এটা আয়নোস্ফিয়ার। তো আয়নোস্ফিয়ারটাই হচ্ছে কি, আয়নোস্ফিয়ারটাই হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার, ঠিক আছে। আয়নোস্ফিয়ারের আর একটা নাম হচ্ছে, থার্মোস্ফিয়ারের আর একটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, ঠিক আছে। এটা যেটা বলছিলাম, যেটা থার্মোস্ফিয়ারও যা, থার্মোস্ফিয়ার, স্ফিয়ার মানে গোলক, হ্যাঁ, থার্মোস্ফিয়ার মানে গরম হয়তো প্রচণ্ড, তাই এরকে আবার এখানে কসমিক রেগুলো আসার ফলে এখানে যে অণুপরমাণুগুলো থাকে সেগুলো প্লাস বা মাইনাস আয়নে রূপান্তরিত হয়, ওখান থেকে ইলেকট্রনকে সরিয়ে দেয় বা ইলেকট্রন যুক্ত হয়, যে কারণে কসমিক রেগুলো, হ্যাঁ, আয়নিত। যেমন ধরো নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এখানে মাইনাস আয়ন থাকে বা প্লাস আয়ন থাকে, তাহলে এগুলো মানে অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, অণুপরমাণুগুলো। তাই একে অনেক সময় কী বলা হয়, আয়ন মণ্ডলে বলা হয়, আয়ন, ঠিক আছে, আয়নোস্ফিয়ারও বলা হয়, ঠিক আছে, আয়ন মণ্ডলও বলা হয়। তাহলে আয়নোস্ফিয়ারও যা, থার্মোস্ফিয়ারও তাই। এবং অরোরা জিনিসটা কি, মেরু জ্যোতিষ্ক কি, মানে উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে কিছু তোমার আকাশে আভার মতো, হ্যাঁ, বিভিন্ন কালারের আভার মতো, হ্যাঁ, মেঘের মতো আভার মতো কিছু একটা যেন রশ্মি দেখতে পাওয়া যায়, অদ্ভুত, সেগুলোকে বলা হয় মেরু জ্যোতিষ্ক বা অরোরা। এটার কারণ কিন্তু কসমিক রে, সে বলছিলাম ওখানে ডায়াগ্রামে দেখিয়েছিলাম, হ্যাঁ, ভিডিওটাকে আগে নিয়ে গিয়ে দেখতে পারো। কসমিক রে যখনই পৃথিবীর চুম্বক ক্ষেত্রে আসে তখন কসমিক রেগুলো তো তোমার আয়নিত কণা, প্রোটন বা নিউট্রন কণা, প্রোটন বা ইলেকট্রন কণা, এরা যখন পৃথিবীর চুম্বক ক্ষেত্রে বেঁকে যায়, আমি তোমাকে দেখাই জিনিসটা কেমন। এগুলো তোমাদের সিলেবাসে অতটা নেই। এটা হচ্ছে পৃথিবী, তো এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। তো পৃথিবীর একটা চুম্বক ক্ষেত্র আছে, তো পৃথিবীর চুম্বক ক্ষেত্র যে চুম্বক বলরেখাগুলো সেগুলো নর্থ পোল থেকে তোমার সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যায়, ঠিক আছে, এরকম। এবার বলরেখাগুলো সব থেকে বেশি ঘন হয় কোথায়, সবগুলো বেরোচ্ছে কোথা থেকে, সাউথ পোল থেকে, আর ঢুকছে কোথায়, নর্থ পোলে। ফলে এখানে নর্থ পোলের দিকে এই অঞ্চলগুলোতে তোমার চুম্বকের যে ম্যাগনেটিক ফিল্ড, চুম্বকের যে চুম্বক বলরেখা, চুম্বকের ক্ষমতা, পৃথিবীর চুম্বক ক্ষেত্র এখানে বেশি হয়, নর্থ পোল বা সাউথ পোল। এবার এখানে যাদের বাড়ি, এই সব জায়গায় যাদের বাড়ি, কুমেরু সুমেরু অঞ্চলের বাড়ি, তারা কি করে, তারা এই চুম্বক ক্ষেত্রের মধ্যে থাকছে। এবার বাইরে থেকে আসা যে কসমিক রে ধরো এটা একটা চুম্বক ক্ষেত্র, এটা একটা ধরো চুম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ,
বি বলা হয়, ম্যাগনেটিক ফিল্ডকে চুম্বক ক্ষেত্র বি লেখা হয়। হ্যাঁ, যখন কোনো একটা আহিত কণা, ধরো প্লাস বা মাইনাস কণা যখন যায়, তখন কি হয়, ম্যাগনেটিক ফিল্ড কী করে, চুম্বক ক্ষেত্র কী করে, ওকে বাঁকিয়ে দেয়, সোজা যেতে পারে না, টার্ন করে, বেঁকে যায়। তো বেঁকে গেলে যে কোনো আহিত কণা এরভাবে যদি বেঁকে যায়, তখন সেখান থেকে আলো বেরোয়। ঠিক আছে, আলো বেরোয়, বোঝা গেল। ম্যাগনেটিক ফিল্ডের থ্রুতে যদি বেঁকে যায়, তখন এরকম ধরনের আলো নির্গত হয়। এই নির্গত হওয়া ঘটনাটাকে বলা হয় ব্রেমস্ট্রালং বা ব্রেকিং ডাউন রেডিয়েশন। ব্রেকিং ডাউন বা স্লোয়িং ডাউন রেডিয়েশন। তো এই কণাটা স্লো ডাউন করে এবং ওর গতিশক্তি কমে যায়, সেই শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়, যেটাকে আমরা উত্তর মেরুতে বা দক্ষিণ মেরুতে শুধু দেখতে পাই, কারণ এখানে চুম্বক ক্ষেত্রের প্রভাবটা বেশি। চুম্বক ক্ষেত্রের প্রভাব বেশি না হলে কিন্তু বেশি বাঁকাতে পারবে না, বেশি না বাঁকালে এরকম তোমার রেও নির্গত হবে না, এবং সেটাই আমরা আকাশে দেখতে পাই। হ্যাঁ, আমাদের চোখে এসে পড়ে, তাই সেটাকে বলা হয় মেরু জ্যোতিষ্ক। এবার আমরা চলে যাচ্ছি, তাহলে এটা আমরা বুঝলাম। তারপরে চলে যাই ট্রোপোস্ফিয়ারের স্তরের গড় উচ্চতা, এটা তো 12 কিলোমিটার মোটামুটি, বিভিন্ন বই বিভিন্ন রকম থাকে, এটা 12 কিলোমিটার এখানে দেওয়া আছে। তো তোমার অসুবিধা হবে না, অপশান যেগুলো থাকবে এটা 12 কিলোমিটার আছে, এটা বলা যাবে অসুবিধা। বেতার তরঙ্গ প্রতিফলন হয় কোন স্তরে, এটাও হচ্ছে আয়নোস্ফিয়ার। বেতার তরঙ্গ মানে হচ্ছে রেডিও তরঙ্গ। ঠিক আছে, তো রেডিও তরঙ্গের বৈশিষ্ট্য আছে। রেডিও তরঙ্গ ব্যাপারটা বোঝায়, এটা পৃথিবী আর এটা হচ্ছে আয়নোস্ফিয়ার। ধরো হ্যাঁ, আয়নোস্ফিয়ারেই হয় এটা, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এটা আর্থ, পৃথিবী এটা। ঠিক আছে, তো ভূপৃষ্ঠ এটা। এবার কি হয়, বিজ্ঞানীরা দেখেছিলেন, যেমন ধরো অনেক বিজ্ঞানী ছিলেন সে সময় যারা এই ঘটনাটা দেখেছিলেন, যে অনেকদিন আগের ঘটনা। হ্যাঁ, যে কোনো যদি রেডিও তরঙ্গ একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, রেডিও তরঙ্গ হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, এগুলো সব রয়েছে আমাদের। তো কী থাকে তড়িৎচুম্বকীয়তে, কী থাকে, তড়িৎ ক্ষেত্র থাকে, চুম্বক ক্ষেত্র থাকে। তো তড়িৎ ক্ষেত্র থাকার কারণে কি হয়, এখানে তো প্লাস মাইনাস আয়ন থাকে, আয়নোস্ফিয়ার যেহেতু, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ যাওয়ার সময় বিশেষ কিছু তরঙ্গ, হ্যাঁ, বিশেষ কম্পাঙ্কের কিছু তরঙ্গ এটাকে ভেদ করে যেতে পারে না, প্রতিফলিত হয়ে চলে আসে। তো যেহেতু রেডিও তরঙ্গের মধ্যেও তড়িৎ ক্ষেত্র আছে, আর এগুলো আয়নিত, এখানেও তড়িৎ রয়েছে। আয়ন মানে তো প্লাস বা মাইনাস তড়িৎ, প্লাস বা মাইনাস আধান, এরা এর সঙ্গে কি করে, ইন্টারঅ্যাক্ট করে। ঠিক আছে, ইন্টারঅ্যাক্ট করে এই তরঙ্গটাকে এখান থেকে বেরোতে দেয় না। সবাই বেরোয় না তা না, একটা বিশেষ কম্পাঙ্কের তরঙ্গ এখান থেকে বেরোতে পারে না, প্রতিফলিত হয়ে, আয়নায় যেমন আলো প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে এখানে চলে আসে। এবার ধরো পৃথিবী তো এরকম বাঁকা, সোজা এরকম লাইট সোজা কোনো একটা রেডিও স্টেশন থেকে ধরো সিগন্যাল পাঠাবে, এখান থেকে রেডিও স্টেশন থেকে সিগন্যাল পাঠাবে। এবার এখানে কিন্তু এখানে কেউ আছে, তো এখানে তো সোজা যেতে পারবে না, কারণ মাটি আছে। কি করে পাঠাবো, আমরা ওপরে পাঠাবো, প্রতিফলিত হয়ে এখানে চলে আসবে। ফলে কী হবে, রেডিওটা শোনা যাবে বা সিগন্যালটা ট্রান্সমিট হবে। পৃথিবী তো গোল, তাই না, এরকম ধরো গোল তো পৃথিবী। এবার ধরো কেউ যদি এখানে থাকে আর কেউ যদি এখানে কোনো খবর পাঠাতে চায়, তো সোজা তো যেতে পারবে না, কারণ পৃথিবীর মধ্যে তো যেতে পারবে না। তো কী করে, এখানে একটা থার্মোস্ফিয়ার থাকে। এবার কী করে, একটা বিশেষ কম্পাঙ্কের তরঙ্গ এভাবে পাঠায়, এখানে প্রতিফলিত হয়, হয়ে এখানে একটা অ্যান্টেনা থাকে, এখানে রিসিভ হয়। তাহলে কী হলো, এখানকার লোক এখানে যোগাযোগ করতে পারছে আয়নোস্ফিয়ারের থ্রুতে। ঠিক আছে, তো এইভাবে কি হয়, বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ প্রতিফলন করা সম্ভব, এবং পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তোমার কি সিগন্যাল পাঠানো সম্ভব। এটা গেল একটা। এবার চলে যাই আমরা নেক্সট। তাহলে এটা আমরা বুঝলাম বেতার তরঙ্গ মানে কি, রেডিও তরঙ্গ। আচ্ছা, এরপরে তোমার নেক্সট দেখি, বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা কোথায়। দেখো, মেসোস্ফিয়ারও থাকে, মেসোস্ফিয়ারের আর থার্মোস্ফিয়ারের মধ্যে যে তোমার বাউন্ডারিটা, মেসোস্ফিয়ার শেষ হলো, থার্মোস্ফিয়ার শুরু হলো, সেটাকে বলা হয় মেসোপজ। তো মেসোস্ফিয়ারের মধ্যে
শীতলতম স্তর হচ্ছে মেসোপজ। তো অপশানে তোমার হয় মেসোস্ফিয়ার থাকবে, নাহলে মেসোপজ থাকবে, দুটো একসাথে থাকবে না। যদি দুটো একসঙ্গে যদি থেকে যায় তাহলে মেসোপজটাই করবে, কারণ মেসোপজটা মেসোস্ফিয়ারের একটা অংশ, ওর সীমা, ঊর্ধ্ব সীমাটা। ঠিক আছে, তো এটা হয়ে গেল মেসোপজ, এটা উত্তর। 26 এটা দেখি, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা কতটা কমে? তো এটা 6.5 ডিগ্রি করে মোটামুটি করে প্রত্যেক এতে। তো আমরা এখানে যে ছবিটা এঁকেছিলাম, হ্যাঁ, এখানে এটাকে একটু বড় করে আঁকছি। ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, হ্যাঁ, এটা আর্থ, আর এইটা হলো ধরো তোমার ট্রোপোস্ফিয়ার। তুমি যত ওপরে যাবে এটা তো মোটামুটি 12 কিলোমিটার আছে, হ্যাঁ, গড়ে 12 কিলোমিটার, হ্যাঁ, তো প্রত্যেক কিলোমিটার যত উপরে উঠবে, 1 কিলোমিটার উপরে উঠে গেলে তোমার এখন ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, 6 ডিগ্রি 6.5 ডিগ্রি কমে যাবে। তো আরও 1 কিলোমিটার করে আরও 6.5 ডিগ্রি কমবে, 6.5 মোটামুটি 13 ডিগ্রি কমে যাবে। ঠিক আছে, মানে 7 ডিগ্রি হয়ে যাবে। আরও 1 কিলোমিটার উঠে গেলে আরও 6.5 কমে যাবে। তো এইভাবে কমতে 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 মোটামুটি মাইনাসে চলে যায়, -56 হয়ে যায়। তাই বলেছে প্রত্যেক কিলোমিটারে কত করে কমে? 6.5 ডিগ্রি করে কমে। ঠিক আছে, এটা। এরপর আমরা চলে যাই 27, বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ রয়েছে? আমরা জানি যে প্রচুর আকাশের দিকে তুমি রাত্রিবেলা তাকিয়ে থাকো, কত যেন তারা হাঁটছে, তাই না? তো এরা কিন্তু এক একটা স্যাটেলাইট, হ্যাঁ, কৃত্রিম উপগ্রহ। এবং আমরা জানি মহাকাশে একটা কী আছে, একটা জায়গা, স্পেস স্টেশন আছে। আমাদের জানা আছে যে সুনিতা উইলিয়ামস অনেক দিন, সবচেয়ে বেশি সময় ধরে মহাকাশে ছিল। তো কোথায় ছিল? সেখানে একটা বাড়ি আছে, সেটাকে বলা হয় স্পেস স্টেশন। ঠিক আছে, মহাকাশ স্টেশন। সেগুলো কোথায় আছে? এটা আছে থার্মোস্ফিয়ারের পরে এক্সোস্ফিয়ারে আছে। এবার চলে যাই আমরা 28, বায়ুমণ্ডলের কোন স্তরটির, এটা আগেও হয়েছে, বায়ু নিয়ন্ত্রণ হচ্ছে, বা জলবায়ুর বা আবহাওয়ার যে ব্যাপারটা বেশিরভাগটাই, মানে সবটাই প্রায় আমরা যেখানে বসবাস করি অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে ঘটে। জলচক্র বলো, যাই বলো, এটাকে জলবায়ু বা জলচক্র যেটা বলি, মানে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এগুলো সব কিছু। এবার চলে যাই ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয়টা পড়তে পারো, অসুবিধা নেই। এটা ম্যাগনেটোস্ফিয়ার, তারপরেও শেষের দিকে থাকে, এটা এক্সোস্ফিয়ারের পরে। ম্যাগনোস্ফিয়ারের কিন্তু অনেক গুরুত্ব, হ্যাঁ, মানে সৌরঝড়, সূর্য থেকে কিছু তোমার আহিত কণা, হ্যাঁ, ঝড়ের মতো পৃথিবীর দিকে আসে। তো পৃথিবীর চুম্বক ক্ষেত্র ম্যাগনেটোস্ফিয়ারের যে অংশটা, সেটা পৃথিবীর চুম্বক ক্ষেত্রের প্রভাবটা বেশি, সেই সৌরঝড়টাকে কিন্তু প্রতিহত করে। ঠিক আছে, ভ্যান অ্যালেন রেডিয়েশন বলে। ওই সূর্য থেকে আসা যে সৌরঝড় বলছি, আহিত কণা, সেগুলোকে এই পৃথিবীর চুম্বক ক্ষেত্র বাঁকিয়ে দেয়, তখন সেখানে এরকম বিকিরণ দেখা যায়। হ্যাঁ, সে বললাম না যে আহিত কণা বেঁকে গেলে বিকিরণ তৈরি হয়, সেটার কারণে এটা বিকিরণ দেখা যায়, যাকে বলা হয় ভ্যান অ্যালেন রেডিয়েশন বলাই। এবার নেক্সট চলে যাচ্ছি আমরা 32, বায়ুমণ্ডলের কোন স্তর সেই ওজন গ্যাস থেকে, বলার কিছু নেই, স্ট্র্যাটোস্ফিয়ার, একটু বারবার রিপিট হচ্ছে, এটা হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা শর্ট কোয়েশ্চেনে কিছু, এই পার্টে শর্ট কোয়েশ্চেন আছে, এগুলো 1 নম্বরের প্রশ্ন। আচ্ছা, বলতে বলে দিই, যেখানে তো 5 নম্বর থাকবে, এমসিকিউ থাকবে বোধহয় 2টো থাকবে, এমসিকিউ 2টো শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ 1টা থাকবে বোধহয়, 2টো শর্ট কোয়েশ্চেন থাকবে, আর 2 নম্বরে 1টা থাকবে, সবই ছোটো ছোটো প্রশ্ন থাকবে। হ্যাঁ, 3টে 1 নম্বরে থাকবে, একটা এমসিকিউ, একটা 1 করে, আর একটা 2 নম্বর থাকবে। হ্যাঁ, মানে এখানে 5-এ 5 পেতেই হবে তোমাকে। ঠিক আছে, এরকম। তো যা আলোচনা করছি 4টে তো কমন পাবেই আর কি, খুব ভালো ভাগ্য থাকলে 5টাই পেয়ে যাবে। দেখো, ভৌত বিজ্ঞানে না ওইভাবে কমন দেওয়া যায় না, হ্যাঁ, এগুলো তোমাদেরও বুঝতে হবে। তো আমরা চেষ্টা করছি যে যেগুলো খুব ভালো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো আলোচনা করা। এখানে বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর কোনটি? হ্যাঁ, একটা হচ্ছে সর্বনিম্ন, আমরা যেখানে থাকি ট্রোপোস্ফিয়ার, আর একটা এক্সোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে বাইরে। ঠিক আছে, তো এরপরে আর বায়ুমণ্ডল থাকে, এক্সোস্ফিয়ারের পর বায়ুমণ্ডল থাকে না বললেই চলে। ম্যাগনেটোস্ফিয়ারে বায়ুমণ্ডল নেই বললেই চলে, সেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে তাই। 3 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের সাপেক্ষে ট্রোপোস্ফিয়ারের অবস্থান কোথায়? এটা তো অবস্থান প্রথম, আর এর ভূপৃষ্ঠ থেকে যে দূরত্ব সেটা হচ্ছে তোমার 12 কিলোমিটার। তারপর চলে যাই
এটা বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়ঝঞ্ঝা হয়, সব রিপিট হচ্ছে দেখো, ট্রোপোস্ফিয়ারে হয়। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরের অপর নাম ক্ষুদ্রমণ্ডল, ট্রোপোস্ফিয়ার। হ্যাঁ, সব উত্তর ট্রোপোস্ফিয়ার একই। ক্ষুদ্রমণ্ডল অলরেডি আলোচনা করেছি, দেখো এবার রিপিট হতে শুরু করলো, অলরেডি অনেক কিছু বলেছি আমি। ট্রোপোস্ফিয়ারের উচ্চতার ভেদে উষ্ণতা সাধারণ কী পরিবর্তন হয়, দেখো উচ্চতা ভেদে উষ্ণতা ধীরে ধীরে কী হয়, কমতে থাকে, 6.5 ডিগ্রি করে কমতে থাকে, এবং সেটা আলোচনা করেছি। ট্রোপোস্ফিয়ারে যত উপরে যাবে তত ঠান্ডা হবে, 6.5 ডিগ্রি করে কমতে থাকবে। আচ্ছা, উষ্ণতা হ্রাস সমান, এটাকেও ট্রোপোস্ফিয়ারে বলে, একই কথা বারবার রিপিট হচ্ছে, এগুলো তোমরা দেখে নেবে, কোনো অসুবিধা নেই, এবার সব পারবে তুমি। তারপরে দেখো ট্রোপোপজ, ট্রোপোপজ হচ্ছে ট্রোপোস্ফিয়ারের শেষ সীমা, ট্রোপোস্ফিয়ারের শেষ, স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু, এই সংযোগস্থলকে বলা হয় ট্রোপোপজ। পজ শব্দের অর্থ হচ্ছে থেমে যাওয়া। হ্যাঁ, এখানে টেম্পারেচার কিছুটা, উষ্ণতার পরিবর্তন হয় না, এরপরে নতুন স্তর শুরু হয়, সেই জন্য একে পজ বলা হচ্ছে, ট্রোপোপজ। ঠিক আছে, এরপর চলে যাই পরের পাতায়। এটার অবস্থা কী হলো? আচ্ছা, চলে যাই দেখি কি আছে আর। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার উষ্ণতা এটা -56 ডিগ্রি, এটা পড়তেও পারো, অসুবিধে নেই। তারপরে কি আছে, আর এখানে আর কিছু নেই, এখানে আছে আচ্ছা এইটা স্ট্র্যাটোপজ, একই কথা, স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ, মেসোস্ফিয়ার শুরু, মানে একটা স্তর শেষ হবে আর একটা স্তর শুরু হবে। হ্যাঁ, তখনই উষ্ণতা স্থির হয়ে যায়, তাই পজ বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হচ্ছে বলে স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ার শেষ হলে মেসোপজ। কোন স্তরে জেট বিমান, এটাও কিন্তু আসে পরীক্ষায়, জেট বিমান চলাচল করে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে। কেন? শান্তমণ্ডল বলা হয় তো, মানে আমাদের স্তরের পরের স্তরটা ঠান্ডা হয় ওখানে, কিন্তু প্লেনগুলো ওদিক দিয়ে চলে, জেট বিমান বলে। এমনি সাধারণ প্লেনও কিন্তু এইরকম অঞ্চলে এই উচ্চতা দিয়ে চলে, কারণ এখানে তোমার যে মেঘের যে কনস্ট্রাকশন সেটাও খুব হয়, শান্ত হয়, মানে ঝড়ঝঞ্ঝার হওয়ার কোনো ব্যাপার থাকে না। মেঘ থাকে কিন্তু ঝড় টড় সেরকমভাবে তৈরি হয় না বলে এই অঞ্চলের মধ্যে দিয়ে তোমার বাতাসের পরিমাণ কম থাকে, খুবই বাতাসের যে বাধা সেটাও কম হয়, তাই জেট বিমান এখান দিয়ে যায়। কোন মণ্ডলকে শান্ত মণ্ডল হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে কি উষ্ণতা বৃদ্ধিতে উচ্চতা এটা কম, এটা বাড়তে থাকে, এটা আলোচনা হয়েছে অলরেডি, তাই বলছি না। উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে স্ট্র্যাটোস্ফিয়ারে। আচ্ছা, এরপরে আছে বায়ুমণ্ডল কোন স্তরটি শীতলতম, আর কি বলবো, মেসোস্ফিয়ার, এটা আলোচনা হয়েছে, রিপিট হচ্ছে, বা দেখো সব রিপিট হচ্ছে। অরোরা, হ্যাঁ অরোরা তো আমরা জানি মেরুদণ্ডক কোথায় থাকে, এটা আমরা জানি আয়নোস্ফিয়ার, এগুলো পরীক্ষায় বারবার আসে। এছাড়া এখানে কী কী আয়ন থাকে, এগুলো আয়ন পড়তে পারো, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আয়ন থাকে, এই আয়নগুলোর কথা বলা হয়েছে। তারপরে রেডিও তরঙ্গ কোন স্তরে, এই আয়নোস্ফিয়ার, এগুলো বারবার বলছি না। থার্মোস্ফিয়ারের আকাশ কালো হয় কেন? বায়ুমণ্ডল বাতাস থাকবে তবে তো হয়, বাতাসের কারণে তোমার নীলটা হয়, আকাশে যে রঙটা সেটা বাতাসের কারণে হয়। তো বাতাস থার্মোস্ফিয়ার, তো বায়ুমণ্ডল বলছেন আপনি, থার্মোস্ফিয়ার তো বায়ুমণ্ডলের একটা অংশ অবশ্যই, কিন্তু বায়ুমণ্ডলের পরিমাণ তো থাকতে হবে। থার্মোস্ফিয়ারে বায়ুমণ্ডলের যে ঘনত্ব খুবই কম, যে কারণে ওখানে আলো তোমার যে তোমার বিক্ষেপণ বিচ্ছুরণ এগুলো যে হয় সেগুলো হতে পারে না সেভাবে, যে কারণে দেখাই যায় না, প্রায় কালো হয়। এখানে গেলে তোমরা যদি এই আকাশের উপর দিয়ে যাও তাহলে এখানে কী হবে, এখানে যাও মানে এখানে কিন্তু কেউ যেতে পারবে না, ওখানে ধরো স্যাটেলাইটগুলো যখন যায় তখন এর মধ্যে দিয়ে যায়, তো সেখানে কী হয়, অন্ধকার হয়, আলোর কোনো বিক্ষেপণ এখানে ঘটনাগুলো ঘটে না। তারপরে চলে এসে এখানে বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশ স্টেশন আছে, এক্সোস্ফিয়ারে, এগুলো সব দেখো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। ওকে, এগুলো সব রিপিটেডই প্রশ্ন, আর এক্সট্রা কিছু আছে সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা না করাই ভালো। আচ্ছা, এই স্তরে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো 2 নম্বর যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে, যেমন এখানে ওজোন স্ফিয়ার নিয়ে একটা সবসময় একটা প্রশ্ন করে যে ওজোন মণ্ডল থাকার সুবিধা কী। তো ওজোন মণ্ডল কী করে, অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। তো এখানে যে এই কথাটা বলা আছে যে অতিবেগুনি রশ্মিকে শোষণ করে জীবজগৎকে সুরক্ষিত রাখে, এই পয়েন্টটা দিলেই হয়ে যাবে। ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, হ্যাঁ, বা তোমার জীবকুলকে রক্ষা করে। এটা তুমি টেক্সট বুক, যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুকেই তুমি পেয়ে যাবে। এই দেখো এটা যেটা বলছিলাম সেটা হচ্ছে ওজোন স্তরকে ওজোন ছত্র বা প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ। একই কথা, ওজোন গ্যাস থাকলে কি হয়,
যে অতি ক্ষতিকারক এই কথাটা উল্লেখ করবে। তুমি দেখো খুব বড় উত্তর করার দরকার নেই, কিন্তু তোমাকে টু দ্য পয়েন্ট করতে হবে। সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মির বেশিরভাগ অংশ ওজোন স্তর শোষণ করে। ঠিক আছে, ওজোন স্তর এই লাইনটাতেই তোমার 60% হয়ে গেল। আর স্যার এটা দেখে আর কিছু দেখবে না, এইটা লিখতে হবে, যত আজে বাজে না লিখে টু দ্য পয়েন্ট উত্তর করতে হবে। এইটা থাকতে হবে যে ওজোন স্তরকে শোষণ করছে, অতিবেগুনি রশ্মিকে শোষণ করছে। ঠিক আছে, এতে ওজোন স্তর যদি না থাকতো তাহলে এই ক্ষতিকারক রশ্মিগুলো কী আসতো, সরাসরি পৃথিবীতে পৌঁছাতো। হ্যাঁ, ছাতা বা পর্দা মানে কি, এখানে সরাসরি সংস্পর্শ থেকে আমাদেরকে, এই সৌররশ্মির সংস্পর্শ থেকে আমাদেরকে রক্ষা করে, এটাই বলতে চাইছি। ওজোন স্তর আমাদেরকে কী করে, সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে প্রতিরোধ করে, তাই একে ওজোন ছত্র বলে। খুব সুন্দর ভাষায় কিন্তু এটাকে বলে দেওয়া আছে। তোমরা তো ভিডিওটা পজ করে তোমরা ব্যাপারটা পড়ে নাও, তাহলেই হয়ে গেল, বা যে কোনো টেক্সট বুকে তুমি এটা পেয়ে যাবে। ওজোন স্তরে ঘনত্বের একক কি, এটা ডপশন একক। হ্যাঁ, এটা একবার পড়ে নাও ভালো। তারপরে এখানে এটা 4 নম্বর, ওজোন স্তর সৃষ্টি বা ধ্বংস কী করে হয়। এটা প্রাকৃতিক ঘটনা কিন্তু, হ্যাঁ প্রাকৃতিক ঘটনা, এবং এখানে রাসায়নিক সমীকরণও রয়েছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তোমার প্রশ্ন। তো স্ট্র্যাটোস্ফিয়ারকেই তো ওজোন স্ফিয়ার বলা হয়, ওজোন মণ্ডল বলা হয়। ওজোন গ্যাস কিন্তু প্রাকৃতিক নিয়মে তৈরি হয়েছে। হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন গ্যাস ছিল, সে অক্সিজেন গ্যাস, দেখো অক্সিজেন গ্যাস ছিল, অক্সিজেন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, দিয়ে অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। অক্সিজেন O2 মানে কি, দুটো পরমাণু আছে। ঠিক আছে, O2 মানে কি, অক্সিজেনের দুটো পরমাণু আছে। অতিবেগুনি রশ্মি শোষণ করার পর কী হয়, এই বন্ধনীটা ভেঙে যায়, দিয়ে OO পরিণত হয়, অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এই অক্সিজেন পরমাণু আবার আরেকটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। এখানে তো অক্সিজেন মানে তো একটা অক্সিজেন নেই, অনেক অক্সিজেন অণু আছে। এই অক্সিজেন অণুগুলো কেউ কেউ অতিবেগুনি রশ্মি শোষণ করেছে, দিয়ে ভেঙে গিয়েছে, দিয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়েছে। অক্সিজেন পরমাণুগুলো কিন্তু অক্সিজেন অণুর থেকে সক্রিয় হয়। এরা এই একটা অক্সিজেন পরমাণু কী করে, বিক্রিয়া করতে, যার সঙ্গে হোক, আশেপাশে যাকে পাবে না তাকে জারিত করবে, বিক্রিয়া করবে, যুক্ত হবে। আশেপাশে কে আছে, দেখা গেলো অন্য একটা অক্সিজেন আছে, অক্সিজেন তো একটা নেই, অসংখ্য আছে, অন্য একটা অক্সিজেন পেলে কী করবে, তার সঙ্গে যুক্ত হয়ে ওজোন তৈরি হয়। এভাবেই কিন্তু প্রকৃতিতে ওজোন গ্যাস তৈরি হয়েছে। ওজোন গ্যাস কিন্তু প্রথম থেকে ছিল না, ওজোন গ্যাস এভাবেই তৈরি হয়েছে। অক্সিজেন ভেঙেছে, পরমাণুতে পরিণত হয়েছে, সেই পরমাণুটা অন্য একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, দিয়ে O3 হয়ে গেছে। অক্সিজেনের মধ্যে দুটো আছে, আর একটা অক্সিজেন পরমাণু মিলে কটা হলো, দুটো আর একটা তিনটে। এটাই হচ্ছে ওজোন। ওজোন হচ্ছে অক্সিজেন এর একটা অণু, যেখানে একটা রূপভেদ, যেখানে তিনটে অক্সিজেনের পরমাণু রয়েছে। এই জিনিসটা কিন্তু আমার পরে আবার কাজে লাগবে। কেন, এর পরিমাণ অনেক বেড়ে যায়। এবং এরা আবার কি করে, এরা কিন্তু এমনি ওখানে শুধু ঘুরে বেড়ায় তা না, এও কিন্তু ব্যাপকভাবে ইউভি রশ্মি শোষণ করতে সক্ষম। এবং ইউভি রশ্মি শোষণ করে কী হয়, বিপরীত বিক্রিয়া হয়, এবং আবার O3টা O2 আর ওতে ভেঙে যায়, যেটা এখানে ঘটেছে, যুক্ত হয়েছে, ওজোন গ্যাস তৈরি হলো প্রকৃতির নিয়মে। প্রকৃতির নিয়মেই আবার ওজোন গ্যাস ভেঙে গেল। ঠিক আছে, তো এই ভাঙা গড়ার খেলাতে দেখো ইউভি কিন্তু শোষিত হচ্ছে, অক্সিজেন ভাঙতে গিয়েও শোষিত হয়েছে, ওজোনকেও ভাঙতে গিয়ে শোষিত হচ্ছে। তো এটা একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছি আমরা, ওজোন গ্যাস যেহেতু তৈরি হয়েছে এবং সেও নিজে ইউভি শোষণ করে ভাঙছে। তাহলে ইউভিটা আলটিমেটলি কিছু সূর্য থেকে আসছে, ইউভি রশ্মিগুলো, অতিবেগুনি রশ্মিগুলো এই বিক্রিয়ায় শোষিত হয়ে যাচ্ছে, এবং অক্সিজেন আবার তৈরি হয়ে গেল। সেই অক্সিজেন আবার ভাঙবে, ভেঙে আবার ও তৈরি হবে, সেই ও আবার অক্সিজেন সংযুক্ত হবে, আবার O3 তৈরি হবে, O3 আবার একে শোষণ করবে। অর্থাৎ এটা সেলফ সাস্টেইনিং একটা প্রসেস, অর্থাৎ নিজে থেকেই কিন্তু এটা ঘটে চলেছে। প্রথমে ভেঙে ও তৈরি করলো, O2 সঙ্গে যুক্ত O3 তৈরি করলো, O3 ভেঙে আবার এটা তৈরি করলো। দেখো অক্সিজেন, জাইমান অক্সিজেন তৈরি করলো। এরা আবার আবার কী করবে, আবার তোমার আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে আবার O3 তৈরি করবে। এইভাবে ঘটনাগুলো ঘটতে থাকে। ঠিক আছে, তো এটা তোমার চলতেই থাকে। তো এটা খুব গুরুত্বপূর্ণ, খুব শর্ট, জাস্ট দুটো ইকুয়েশন তোমাকে লিখতে হবে, এটাও লিখবে, এটা আর এই কথাগুলো বলে দেবে, ব্যাস। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়মে ওজোন গ্যাস যেমন সৃষ্টি হয় তেমনি ধ্বংস হয়। এটা কিন্তু ব্যালেন্স কন্ডিশন, এটা প্রকৃতি নিজে সৃষ্টি করছে, নিজেই ধ্বংস করছে, এবং তার লাভস্বরূপ আমরা কি পাচ্ছি, ইউভি রশ্মিটা শোষিত হয়ে যাচ্ছে। প্রকৃতির খেলা এটা, ঠিক আছে। কিন্তু ভিলেন চলে আসলো, হ্যাঁ সমস্যা তৈরি হলো, হ্যাঁ সুখের সংসারে একটা ভিলেনের
সংযোজন হলো সেটা হচ্ছে সিএফসি। যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, হ্যাঁ, তোমার শিল্প বিপ্লব হলো, তখন যখন তোমার রেফ্রিজারেটর বা ফ্রিজ যাকে বলি আমরা, সেই ফ্রিজে ঠান্ডা করার জন্য যে গ্যাসটাকে ব্যবহার করা হয়েছিল প্রথমে, সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসিকে ব্যাপক হারে ব্যবহার করার ফলে এই সিএফসির পরিমাণ বাড়তে থাকলো, সিএফসি তৈরি করতে লাগলো মানুষ ল্যাবে। এই সিএফসি গ্যাস ধীরে ধীরে যখন ট্রোপোস্ফিয়ারকে পার করে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে যেতে শুরু করলো, তখন এইখান থেকে ক্লোরিন বেরিয়ে আসে, সিএফসি, ক্লোরো, এই তো ক্লোরোক্লোরিন। ক্লোরিন ভেঙে ক্লোরিন কিন্তু ওজোন গ্যাসকে নষ্ট করে। তো ক্লোরিন ওজোন গ্যাসকে নষ্ট করলে ওজোন গ্যাস ক্লোরিন দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে আমরা আশা করছিলাম যে ইউভি দ্বারা নষ্ট হবে। যদি একটা ওজোনকে ক্লোরিন নষ্ট করে ফেলে, তাই ওজোনটা তো আর ইউভি শোষণ করতে পারলো না, তাহলে কি তৈরি হলো? ওখানে ওজনের সংখ্যা, হ্যাঁ, ক্লোরিন দ্বারা কমে যাচ্ছে। ওজনের সংখ্যা বেশি থাকলে কী হবে? ইউভি রশ্মিগুলো শোষিত হয়ে যাবে, কিন্তু ইউভি রশ্মি শোষিত কম হতে শুরু করলো, কারণ ওজোন গ্যাসগুলো ধীরে ধীরে কমে যেতে থাকলো, কারণ সিএফসির যে এইখানে রিয়াকশানটা রয়েছে। এই দেখো, ক্লোরোফ্লোরোকার্বন সিএফসিতে, হ্যাঁ, তোমার যখন স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায় এই গ্যাসটা, তখন ওখানে অতিবেগুনি রশ্মির দ্বারা এখানে ভেঙে যায়। এটা সমস্যা। স্যার তো বলবে, স্যার এখানে তো অতিবেগুনি রশ্মি শোষণ করছে। হ্যাঁ, অবশ্যই করছে, কিন্তু তুমি পরে বুঝতে পারবে যে এটা কত ভয়ানক। এখানে একটা ক্লোরিন পরমাণু তৈরি হয়, সেই ক্লোরিন পরমাণু দেখো ওজনকে ভাঙছে। ওজনকে ভাঙার পরে এটা ক্লোরিন মনোক্সাইড আর অক্সিজেন তৈরি করছে। এই ক্লোরিন মনোক্সাইড কিন্তু আবার ওজনকে ভাঙছে, তাহলে ওজনকে কিন্তু এই সিএফসি থেকে, সিএফসির ক্লোরিনও ভাঙছে, আর এখান থেকে সৃষ্টি হয় এই তোমার ক্লোরিন মনোক্সাইডও কিন্তু ওজনকে ভাঙছে, এবং আবার ক্লোরিন তৈরি হচ্ছে। এটা কত ভয়ানক দেখো, যে একটা সিএফসি ভেঙে যে ক্লোরিন তৈরি হলো, সেই ক্লোরিন দুটো, এখানে একটা ওজনকে ভাঙলো, এখান থেকে সৃষ্ট এই জিনিসটা আবার ওজনকে ভাঙলো, তাহলে দুটো ওজনকে ভাঙার পরে আবার যেটা তোমার বিক্রিয়ার শেষে যেটা তৈরি হচ্ছে সেটা ক্লোরিনই তৈরি হচ্ছে। তাহলে এই ক্লোরিনটা আবার এই ঘটনাটা ঘটাবে, দ্যাট উইল রিপিট এগেন অ্যান্ড এগেন। একটা সিএফসির একটা ক্লোরিন এই রিয়াকশানটাকে বারবার ঘটাবে, যতক্ষণ না ক্লোরিন অন্য কোনো পদার্থের সঙ্গে বিক্রিয়া করে যুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ক্লোরিন কী করে ভেঙেই যাবে। একটা ক্লোরিন মেবি, হ্যাঁ, ইট ক্যান ব্রেক থাউজেন্ডস অফ ওজন গ্যাসেস। ফলে কী হচ্ছে, সামান্য সিএফসি কী করছে, অনেক ওজনের পরিমাণকে কমিয়ে দিচ্ছে। তুমি হয়তো একটা ইউভি শোষণ দেখছো, কিন্তু এর পর তার ইউভি শোষণ হচ্ছে না। ইউভি একটা শোষণ করে একটা ক্লোরিন তৈরি করছে, দ্যাট ক্লোরিন ট্রান্সফর্ম দ্যাট ওজন ইন্টু দ্যাট টু chlorine monoxide and oxygen. Chlorine monoxide again breaks that ozone, হ্যাঁ, to oxygen and a activated chlorine. এই ক্লোরিনটা কিন্তু আবার এই রিয়াকশানটাকে কী করছে, রিপিট করছে। তাই এই দেখো, এই কথাটা লেখা যেত, সক্রিয় ক্লোরিন লক্ষাধিক কি ওজন পরমাণুকে বিজড়িত করে দেয়। সামান্য পরিমাণে সিএফসি কী করছে, সামান্য পরিমাণে সিএফসি থেকে যে কটা ক্লোরিন তৈরি হচ্ছে, সেই ক্লোরিন কিন্তু বারবার, হ্যাঁ, রিপিটেটিভ ওয়েতে এই বিক্রিয়া ঘটিয়ে কী করছে, ওজনকে ধ্বংস করতেই থাকছে। ফলে যেন কিছু কিছু অঞ্চলে যেখানে শিল্প বিপ্লব হয়েছে, যে সমস্ত দেশে সিএফসির ব্যবহার বেশি হয়েছিল, সেই সমস্ত দেশে কী তৈরি হয়ে জানো তো, সেই অঞ্চলে তোমার ধরো ইউরোপের কিছু দেশে ইউভির পরিমাণ বেশি পাওয়া যাচ্ছিল। তখন গবেষণা করে দেখা যাচ্ছে না, ওখানে বেশি হওয়ার কারণ হচ্ছে ওখানে বেশি পরিমাণে সিএফসি ব্যবহার হয়েছে, এবং সেই সিএফসি, হ্যাঁ, কারণে সেই অঞ্চলের যে ওজন স্তর সেগুলো ধীরে 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 ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, এরপরে আর একটা হচ্ছে যে ওজন স্তর ধ্বংস করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ গ্যাস হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড, যেটা তোমার তৈরি হয়, যে বললাম না যে জেট প্লেন কোন দিক দিয়ে যায়, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে, শান্তমণ্ডলের মধ্যে দিয়ে, এই জেট প্লেনের জ্বালানি থেকে তৈরি হয় নাইট্রোজেনের অক্সাইড। এই নাইট্রোজেনের অক্সাইডও ওজনকে ধ্বংস করে, এবং এটাও কিন্তু রিপিটেটিভ। কেন? নাইট্রোজেন, দেখো, NO3 সঙ্গে যুক্ত হয়ে NO2 আর অক্সিজেন তৈরি করছে। NO2 আবার ওখানে তো জাইমান অক্সিজেন আছেই, আমাদের জানা আছে জাইমান অক্সিজেন ওখানে অটোমেটিক তৈরি হয়, হ্যাঁ, তো ইউভির কারণে তোমার জাইমান অক্সিজেন তৈরি হয়। জাইমান অক্সিজেন মানে হচ্ছে তোমার না পারমাণবিক অক্সিজেন বলতে পারি, পরমাণু অক্সিজেন পরমাণু তৈরি হচ্ছে, সেই অক্সিজেন পরমাণু তখন অলরেডি আছে, সেই অক্সিজেন পরমাণু নাইট্রোজেনকে আবার নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেনে
ভাঙে। এই নাইট্রিক অক্সাইড আবার এই বিক্রিয়াটা কী করছে, রিপিট করছে, ফলে দ্যাট ইজ অলসো হার্মফুল ফর ওজোন গ্যাস। ওজোন গ্যাস না থাকলে কি হতো, এটা স্যাম্পল প্রশ্নে আছে, তাই এটা কিন্তু তোমাকে দেখতে হবে। ওজোন স্তর না থাকলে কী হতো, এই তোমার হতো স্বাস্থ্যের পক্ষে এটা ক্ষতিকারক হতো। হ্যাঁ, এটা কয়েকটা পয়েন্ট আছে, যেমন ধরো ওজোন গ্যাস না থাকলে ইউভি রশ্মি এসে পৃথিবীতে পৌঁছাতো, জীবকুলের উপর প্রভাব, অনেক ধরনের তোমার অঙ্কুরোদ্গমের সমস্যা হতো, সালোকসংশ্লেষণের সমস্যা হতো, এগুলো হতো। এই দুটো পয়েন্ট এখানে উল্লেখ করবে। বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, স্কিনের রোগ হওয়ার সম্ভাবনা, স্কিন ক্যান্সার এটা ওটা রয়েছে, চোখের ছানি এটা চোখের জন্য খুব খারাপ, প্রজনন ক্ষমতা হ্রাস পেত এটা ওটা। পরিবেশের উপর প্রভাব, এখানে উষ্ণতা বৃদ্ধি পেত, এই কথাগুলো বলা হয়েছে, বরফ গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা তাহলে তিনটে পয়েন্ট, একটা হচ্ছে তোমার জীবকুল মানে উদ্ভিদের উপর কী প্রভাব পড়বে, শস্য টস্যের উপর উৎপাদন হ্রাস পাবে, এগুলো বলা দরকার। আর রোগ বলতে চোখের ছানি এটা ওটা বলেছে। আর এখানে তোমার পরিবেশের উপর প্রভাব মানে হচ্ছে এই উষ্ণতা বৃদ্ধির কথা বলেছে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় ওজোন স্তর এর পরে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে তোমার গ্রিন হাউস এফেক্ট। এটা তুমি পড়বেই আর কি, ঠিক আছে। গ্রিন হাউস এফেক্ট কী এটা পড়তে হবে, গ্রিন হাউস গ্যাস কাকে বলে এটা কিন্তু পড়তে হবে। তো গ্রিন হাউস এফেক্ট হচ্ছে যে কিছু কিছু গ্যাস রয়েছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, তারপরে নাইট্রোজেন অক্সাইড, ওজোন, জলীয় বাষ্প, এরা কী করে, পৃথিবীতে যে রশ্মিগুলো আসে, পৃথিবীতে ভূপৃষ্ঠে যে রশ্মিগুলো আসে সূর্য থেকে, তাপরশ্মি, সেগুলো পৃথিবীতে পড়ার পর প্রতিফলিত হয়ে আবার পৃথিবীর বাইরে চলে যায়। কিন্তু প্রতিফলিত হয়ে যাওয়ার সময় এই গ্যাসগুলো কী করে, ওই তাপটাকে শোষণ করে নেয়, বাইরে যেতে দেয় না। তাপ যদি শোষিত হয়ে যায় তাহলে কি ঘটবে, তাপটাও থাকলে, তাপ শোষণ করলে কি হয়, উষ্ণতা বাড়ে। যেমন এই ডায়াগ্রামই দেখায়, এটা পৃথিবী, এটা তোমার ট্রোপোস্ফিয়ার। এবার সূর্য থেকে কি আসে, তাপ আসে। তাপের আর একটা নাম হচ্ছে অবলোহিত, হ্যাঁ, আইআর বা ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি। সূর্যের যে অবলোহিত রশ্মি ইনফ্রারেড, সেটাকেই তাপ বলা হয়। এই যখন আসে তখন পৃথিবী প্রথমে গরম হয়, গরম হওয়ার পর এখানে প্রতিফলিত হয়ে বা তোমার তোমার দৃশ্যমান আলো এখানে আসতে পারে, এখানে আসার পরে শোষিত হয়ে তাপে রূপান্তরিত হতে পারে। তো তাপ আকারে যখন তোমার পৃথিবী থেকে এগুলো বিকিরণের মাধ্যমে বাইরে যেতে থাকে, তখন কিন্তু সব তাপটা পৃথিবীর বাইরে চলে যেতে পারে না। তাপ যদি চলে যায় তাহলে তো পৃথিবী ঠান্ডা হয়ে যাবে না। যে বস্তু তুমি একটা গরম বস্তু রেখে দিলে কী হয়, বিকিরণের মাধ্যমে সে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো পৃথিবীও দিনের বেলায় গরম হয় এবং ধীরে ধীরে বিকিরণের মাধ্যমে ঠান্ডা হয়, তাপটা বেরিয়ে যায়। কিন্তু বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড, তারপর জলীয় বাষ্প, মিথেন এরা রয়েছে, এরা কী করে, এদিকে খেয়ে নেয়, অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে। সবাই পারে না, অক্সিজেন নাইট্রোজেন কিন্তু পারে না, অক্সিজেন নাইট্রোজেন গ্যাস কিন্তু পারে না। কিছু কিছু গ্যাস আছে যাদের মধ্যে এই তাপকে শোষণ করার একটা কী আছে, ক্ষমতা রয়েছে। তাহলে এই গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, এরা কী করে, শোষণ করে। ফলে এই তাপটা বাইরে যেতে পারে না, এখানেই সঞ্চিত হয়। ফলে কী হয়, এখানে তাপ সঞ্চয়ের ফলে এটা গরম হয়। এই গরম হলে কী হবে, তোমার এই ঘটনাটাকে বলা হবে গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে। গরম হলে পরিবেশ গরম থাকে। হ্যাঁ, গ্রিন হাউস এফেক্ট অন্য একটা জিনিস, যেখানে শীতের অঞ্চলে খুব ঠান্ডা থাকলে, এরকম তোমার একটা ঘরে যদি আমরা ঘরটাকে কাচের তৈরি করি, তো বাইরে থেকে আলো আসার পর সে আলোটা কি হয়, এখান থেকে তাপ আকারে বেরিয়ে যেতে থাকে, তখন এই কাচ কি করে, কাচ এগুলোকে বারবার প্রতিফলিত করে তাপটাকে বাইরে যেতে দেয় না। কাচ বারবার কী করে, প্রতিফলিত করার মাধ্যমে তাপটাকে এর মধ্যে জমা করে। হ্যাঁ, তো ফলে কী হয়, ভেতরের অঞ্চলটা গরম থাকে এবং এখানে যে সবজি চাষ এটা করা সম্ভব হয়। তাই একে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। গ্রিন মানে সবুজ। তো সেই এফেক্টটা এখানেও ঘটছে, যেন এখানে পরিবেশ থেকে তাপটা বেরোতে পারছে না। তো এইটার পেছনে যে গ্যাসগুলো রয়েছে সেগুলো সব নয়,
এগুলো রয়েছে এটা কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এটা। তো গ্রিনহাউস গ্যাসের নামগুলো তো এখানে তোমরা জানতে পারলে। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি প্রভাব হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, এটা পড়তে হবে, ঠিক আছে, গ্রিনহাউস এফেক্ট। এবং এর ফলে যে পৃথিবী গরম হচ্ছে তাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। তো তোমার পরীক্ষায় মাধ্যমিকে 22-এ এসেছে, দেখতেই পাচ্ছ। তো গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে পৃথিবীর যে গরম হওয়া। এখন যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি হয়ে যায় তাহলে কী হবে, বেশি তাপ শোষণ করবে, স্বাভাবিক ব্যাপার। তখন কী হবে, পরিবেশ কিন্তু প্রয়োজনের থেকে বেশি গরম হবে। মনে রাখবে কোনো জিনিসই বেশি ভালো নয়। তাহলে যদি বেশি তাপ শোষণ করতে থাকে, যেমন আজকের দিনে কত পরিমাণে যানবাহন হচ্ছে, বুঝতেই পারছো, কয়লা পোড়ানো হচ্ছে, এটা মানে যত পুড়ছে তখনই কার্বন ডাইঅক্সাইড তৈরি। কোনো কিছু পুড়ছে তখন বেশিরভাগ ক্ষেত্রে কী তৈরি হচ্ছে, মানে জৈব পদার্থ পুড়লেই সেটাতে কী তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড তৈরি হলে কী হবে, বেশি কার্বন ডাইঅক্সাইড কী করে, বেশি তাপ শোষণ করবে, ফলে কী হবে, বেশি পরিমাণে পৃথিবী গরম থাকবে। কিন্তু বেশি পরিমাণ অতিরিক্ত গরম হওয়াটা কিন্তু ভালো জিনিস নয়। অতিরিক্ত গরম হওয়া এই ঘটনাটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। গ্লোব মানে পৃথিবী, ওয়ার্ম মানে হচ্ছে গরম, উষ্ণতা, ওয়ার্ম, বুঝলে তো, ওয়ার্ম, কোল্ড অ্যান্ড ওয়ার্ম মানে হচ্ছে তোমার উষ্ণ। তো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, পৃথিবীর যে গরম হওয়া, সেটা গ্রিনহাউস এফেক্টের জন্য হয়। এটা ক্ষতিকারক প্রভাব রয়েছে, এটাও কিন্তু আমাদের পড়তে হবে। তো এখানে খুব সহজ ভাষায় এখানে তোমরা ভিডিও পজ করে এটা দেখে নিতে পারো, গ্রিনহাউস গ্লোবাল ওয়ার্মিংয়ের যে কাকে বলে সেইটা, ঠিক আছে। এবার আর বেশি কিছু এখানে বলবো না, পরের ভিডিওতে এটাকে নিয়ে আর একটু কন্টিনিউ করব। দেখো এইটা মাধ্যমিক এসেছে 2023 সালে, দেখো কতটা গুরুত্বপূর্ণ জিনিস, বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকারক প্রভাব, মানে কতটা গুরুত্বপূর্ণ যে 22 এবং 23-এ দুটো বছরে আসছে, ঠিক আছে। তাহলে পৃথিবী গরম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, এবং গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। গড় উষ্ণতা বৃদ্ধি পেলে কী কী ক্ষতিকারক প্রভাব হচ্ছে, গড় উষ্ণতা বৃদ্ধি পেলে কী হবে, আমাদের তো বেঁচে থাকার জন্য একটা বিশেষ তাপমাত্রার প্রয়োজন। যত গরম হবে তত আমাদের পক্ষে বেঁচে থাকা কিন্তু কঠিন হবে। তো সেটা বলার চেষ্টা করছি যে গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে যে সমুদ্রের জলতল বাড়ছে কী করে, যে মেরু অঞ্চলেতে তোমার প্রচুর বরফ আছে, মানে একটা মানে গোটা মহাদেশটাই তো বরফ। এবার গড় উষ্ণতা বেড়ে গেলে কী হবে, ধরো কোনো একটা জায়গার উষ্ণতা আছে -1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো -1 মানে কি, সেটা হয়তো গোটা মানে ধরো একটা ভারতের মতো একটা অঞ্চল আছে, গোটা দেশে ভারতের মতো একটা বড় একটা অঞ্চল যেখানে বরফই ঢাকা, তো আছে এরকম বড় বড় একটা গোটা মহাদেশই হচ্ছে বরফ, সেটা -1 ডিগ্রি। গড় উষ্ণতা যদি তোমার 2 ডিগ্রি বেড়ে যায় তাহলে কথা হয় +1 ডিগ্রি হয়ে যাবে, ফলে সমস্ত বরফ কিন্তু গলে যাবে। ফলে কী হবে, ওই বরফ কিন্তু গলে গেলে সমুদ্রের যে স্তর সেটা কিন্তু জলস্তর বেড়ে যাবে। ফলে কিছু কিছু এলাকার তোমার বদ্বীপ অঞ্চলের যে এলাকাগুলো, সেগুলো অনেক দ্বীপ ডুবে যাবে। তোমরা হয়তো ভূগোলে পড়েছো, কিছু কিছু দ্বীপ আছে, ঘোড়ামারা না কী সব দ্বীপ আছে, সেই দ্বীপগুলো কিন্তু ডুবে গিয়েছে, আগে ছিল এগুলো 10 বছরের মধ্যে ডুবে গিয়েছে, ঠিক আছে। তো বেশিরভাগ শহর অঞ্চলগুলো তো উন্নত শহর যেগুলো সবই তো সমুদ্রের ধারে তৈরি হয়েছে। খেয়াল করে দেখো, তুমি কলকাতা বলো, কলকাতা তো অনেকটা ভেতরে, চেন্নাই বলো, মুম্বাই বলো, এরা সবই কিন্তু কোথায় আছে, সমুদ্রের ধারে। তো এই সমস্ত শহরগুলো কিন্তু ডুবে যেতে পারে, সেটাই বলছে। তাহলে এখানে আরও অনেক কটা প্রভাব রয়েছে, সেগুলো তোমরা অ্যাটলিস্ট চারটে তোমরা কিন্তু পড়বে। তা টেক্সট বুক থেকেও পড়তে পারো, টেক্সট বুক আরও বেশি ভালো আছে তাই মনে হয় আমার। প্রশ্নটা দেখে নাও, সেটাকে টেক্সট বুক থেকে পড়বে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকারক প্রভাবটা কী। আর একটা দেখো এই খেয়াল করেছো ব্যাপারটা, 2017-তে এসে মাধ্যমিকে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ফসল উৎপাদনের, এখানে নিচে প্রশ্ন রয়েছে, ভূতাপ উষ্ণতা বৃদ্ধি পেলে কী ক্ষতিকর প্রভাব। এটা ওই আগেরটারই একটা রিপিটেশন। তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা টেক্সট বুক থেকে, সব টেক্সট বুকে আছে, টেক্সট বুক থেকে করে নেবে, ঠিক আছে। না হলে আমাকে জানাবে, সেগুলো আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। তাহলে এখানে লাস্ট যে প্রশ্নটা আলোচনা করে আমরা শেষ করব, সেটা এটা, গ্রিনহাউস প্রভাব ও গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কমানোর সম্ভাব্য উপায় কী। এটা আসেনি, তাহলে এটা একটা আসার কিন্তু চান্স রয়েছে। গ্লোবাল ওয়ার্মিং তো হচ্ছে, কিন্তু কমাবো কী করে এটা,
পৃথিবী তো গরম হচ্ছে, কমাবে কী করে? তো কমানোর উপায় কী? উপায় হচ্ছে, প্রথম হচ্ছে যে কারণটা কী, গরম হওয়ার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মেন কারণ। তো কার্বন ডাইঅক্সাইড তৈরি কী করে হয়? যে কোনো জিনিস পোড়ানোর ফলে, জ্বালানো, কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, যেগুলো জীব থেকে তৈরি, জীবাশ্ম জ্বালানি বলা হচ্ছে, এর ব্যবহারটা কমাতে হবে, হ্রাস করতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। তো আমার বাড়িতে যে তুমি উনুনের রান্না করো, গ্যাসে রান্না করো, যাতেই দেখো মোটর গাড়ি চলছে, যে কোনো ভেহিকেল পেট্রোলে ডিজেলে চলছে, সবই এরা কি গ্যাসে চলছে, সবই কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। তাহলে এগুলোকে কমাতে হবে। হ্যাঁ, বনসৃজন মানে গাছ লাগাতে হবে, মেনলি গাছ লাগাতে হবে, বন জঙ্গল কাটা যাবে না, এটা বলতে চাইছি। অপ্রচলিত শক্তি ব্যবহার করতে হবে, মানে সৌরশক্তি, বায়ুশক্তি, যেগুলো অলরেডি এখন চেষ্টা করছে মানুষ আনার, যাতে এগুলো তোমার ব্যবহারের মধ্যে আসে। সৌরশক্তি কোনো ক্ষতি নেই, বায়ুশক্তি কোনো ক্ষতি নেই, এগুলো ঠিক আছে। এগুলো হচ্ছে 2-3টে অবশ্যই তুমি পয়েন্ট বলবে, একটা, দুটো, তিনটে, প্রথম 3টে পয়েন্ট ভালো করে বললেই 2 নম্বরের জন্য সাফিসিয়েন্ট, ঠিক আছে। এই 3টে পয়েন্ট বলবে, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। আর একটা ভিডিও লাগবে যেখানে আমরা শক্তির উৎস সম্পর্কে যেগুলো রয়েছে সেগুলোকে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো।